সুপ্রিয় দর্শক শ্রোতা, সবাইকে শুভেচ্ছা। আমাদের প্রিয় একজন মানুষ সাংবাদিক নুরুল কবিরকে নিয়ে আপনাদের সামনে এসেছি। ইউনূস সরকারের উৎখাত হওয়ার ভয়, যে লোকটাকে আটক করা হয়েছে এ ব্যাপারে তার সাথে কথা বলবো। নুরুল কবির, আপনাকে শুভেচ্ছা। শুভেচ্ছা। এই লোকটা কখন অ্যারেস্ট হলো? সারাটা দিন কেউ আমরা টের পেলাম না কেন? একটু বলবেন এই বিষয়ে। সেটা একটু ডিটেল পরে যাচ্ছি আপনার কাছে। সেইটা হচ্ছে, দেখেন, কম বেশি নিশ্চয়ই আপনি শুনেছেন, বাংলাদেশে এই নিউজটা গভীর রাত্রে ডিসপাস হয়েছে। আজকে গণমাধ্যম কর্মীরাই জানতে পেরেছে প্রায় মধ্যরাতে এই বিষয়টি সামহাউ একটা সূত্র থেকে প্রথম জানার পরে পরবর্তীতে গণমাধ্যম কর্মীরা, যেটা হয় আপনি জানেন যে একজন জানলে মুহূর্তের মধ্যে সেটা হয়, কিন্তু সেইটাও এই গণমাধ্যমে এটা যাবে কি যাবে না এটা নিয়েও পলিসি মেকারদের তো বাংলাদেশের টাইম অনুযায়ী মধ্যরাত, ফলে পলিসি মেকার লেভেলে কথাবার্তা বলে তারপরে তো আপলোড করতে হয়। কারণ বাংলাদেশে এখন এমন একটা সময় পার হচ্ছে গণমাধ্যমে, নিশ্চয়ই আমাদের অগ্রজ বিভুরঞ্জনদার যেই শেষ চিঠি, শেষ লেখা, সেই লেখার মধ্য দিয়ে এই দেশের জনগণ বুঝতে পেরেছে যে গণমাধ্যম কিভাবে চলে এবং কোন নিউজ যাবে কোন নিউজ যাবে না, এটা আসলে এককভাবে গণমাধ্যমে নির্ধারণ করা কঠিন হয়ে গেছে অনেকটাই। যাই হোক, আজকে পুলিশের ভাষ্য অনুযায়ী যে রমনা থানায় একটি মামলা হয়েছে এবং 54 ধারায় মার্কিন যুক্তরাষ্ট্রের একজন নাগরিক, যিনি বাংলাদেশি বংশোদ্ভূত, এবং পুলিশের ভাষ্য অনুযায়ী যে সেই ভদ্রলোক পুলিশের কাছে দাবি করেছেন যে তার বাংলাদেশের কোনো এনআইডি নাম্বার নেই, তার বাংলাদেশের কোনো পাসপোর্ট নেই। তিনি 1988 সালে মার্কিন যুক্তরাষ্ট্রে যান এবং তখন গিয়ে এটা হারিয়ে যায় পাসপোর্ট। পরবর্তীতে তিনি মার্কিন নাগরিকত্ব পান 2004 সালে। এখন এই ভদ্রলোকের নাম বলা হচ্ছে এনায়েত করিম চৌধুরী। পুলিশের যেই নথি এবং তারা আদালতে যেই নথি সাবমিট করে রিমান্ডের আবেদন করেছেন এই ভদ্রলোকের বিরুদ্ধে, সেইখানে যে অভিযোগটি এনেছেন সেইখানে একটি কজ বলেছেন তারা, প্রথমত যে তিনি মিন্টু রোডে ঘোরাঘুরি করছিলেন সন্দেহজনকভাবে। এই যে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করার কারণে তাকে আটক করা হয়, তার সঙ্গে থাকা 2টা আইফোন ও জব্দ করা হয়। সেই আইফোনে তারা সরকার বিরোধী তৎপরতার অনেক গুরুত্বপূর্ণ, কোড আনকোড বলছি, গুরুত্বপূর্ণ তথ্য পায়। এগুলো হচ্ছে সবই পুলিশের ভাষ্য, এবং পুলিশ আদালতও এই ফরওয়ার্ডিংটি দিয়েছে। সেই ফরওয়ার্ডিং এ তারা দাবি করেছে যে এই এনায়েত করিম চৌধুরী তাদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে বলেছে যে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক এবং একটি গোয়েন্দা সংস্থার সঙ্গে এজেন্ট হিসাবে চুক্তিভিত্তিক কাজ করেন। তিনি বলেছেন সম্ভবত তিনি, আমি যদি একটু তথ্যটা নিয়েই বলি, সেটি হচ্ছে উনি বাংলাদেশে আসেন 6 সেপ্টেম্বর কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে করে। 6 সেপ্টেম্বর সকালে তিনি বাংলাদেশে আসেন। দুদিন তিনি সোনারগাঁয়ে হোটেলে ছিলেন। এখন ওই ফরওয়ার্ডিং এর মধ্যে বাকি দিনগুলো কোথায় ছিলেন, তার অবস্থান কি ছিল, সেটা কিন্তু উল্লেখ করা নাই। আচ্ছা, তারপরে পুলিশের ভাষ্য মতে কোড অ্যান্ড কোড দিয়ে যে ওই এনায়েত করিম চৌধুরী দাবি করেছেন যে তিনি বাংলাদেশে ইউনূস সরকারের, এই সরকার আসলে জনগণের জন্য আর কাজ করতে পারছে না, এবং খোদ মার্কিন যুক্তরাষ্ট্র এই সরকারের উপরে হতাশ, এবং এই সরকারের সঙ্গে, এই অন্তর্বর্তী, অর্থাৎ ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন যে অন্তর্বর্তী সরকার, সেই অন্তর্বর্তী সরকারের সঙ্গে সেনাবাহিনীর দূরত্ব বেড়ে গেছে। ফলে তিনি কাজ করছেন
যে এই মাঝখানের সময়টায়, অর্থাৎ সামনে তার ভাষ্য অনুযায়ী যে সামনে একটি জাতীয় সরকার কিংবা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাংলাদেশে আনতে হবে, বাংলাদেশের যদি স্থিতিশীল পরিবেশ হয়, সেই সমস্ত বিষয়ে তিনি, এগুলো সবই পুলিশের ভাষ্য, অর্থাৎ এই ফরওয়ার্ডিং এর মধ্যে লেখা, এবং সেটা এই এনায়েত করিম চৌধুরীর রেফারেন্স দিয়ে, এবং কোট আনকোট করে তারা বলছে যে তিনি সরকারি নীতি নির্ধারক, তিনি যাদের সঙ্গে দেখা করেছেন ইতিমধ্যেই কথা বলেছেন, সরকারের উচ্চ পর্যায়ের নীতি নির্ধারক, বেসরকারি বিভিন্ন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন নেতাদের অবস্থান তিনি জানার চেষ্টা করেছেন এর মধ্যে। আচ্ছা, এবং তার ভাষ্য অনুযায়ী, যেটা আগেই বললাম, যে সরকার অত্যন্ত নাজুক অবস্থায় আছে এবং যুক্তরাষ্ট্র সরকারের একেবারেই এই সরকারের উপরে ভীষণভাবে ফ্রাস্ট্রেটেড বা হতাশ, এগুলো তার দাবি। এবং সেই অনুযায়ী হিসেব করলে তার বিরুদ্ধে তো সন্ত্রাস দমন আইন কিংবা রাষ্ট্রদ্রোহ আইনে মামলা হওয়ার কথা, কারণ ফরওয়ার্ডিং এ আরো দুটি গুরুত্বপূর্ণ শব্দ আছে, যে সরকার উৎখাতের অভিযোগ, ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ, এবং এবং বলেছেন সার্বভৌমত্ব নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ। কিন্তু মামলা হয়েছে 54 ধারায়। এই যে এই জায়গাটায় একটা ফাঁক থেকে যায়। আমরা যারা সংবাদকর্মী হিসেবে কাজ করেছি দীর্ঘদিন যাবৎ অপরাধ বিষয়ে এবং ধরেন যে অনুসন্ধানের ক্ষেত্রে, সেইখানে তাহলে তো তার বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা হওয়ার কথা, কিংবা ধরেন যে রাষ্ট্রদ্রোহ মামলা হওয়ার কথা, কিন্তু সেটা 54 ধারায় হয়েছে। এটি হলো সরকারি অর্থাৎ আদালতের যে ভাষ্য। তো আদালতে উঠানোর পরে পুলিশের ভাষ্য অনুযায়ী তাকে মিন্টু রোড থেকে গ্রেপ্তার করা হয়েছে প্রাডো গাড়ি সহ। আমি এই মধ্যরাতে যেহেতু খবরটা পাই, ফলে রমনা থানায় প্রাডো গাড়িটি জব্দ করা আছে কিনা এখনো জানতে পারিনি। দ্বিতীয়ত হয়েছে যে যেহেতু উনি সন্দেহজনক ঘোরাঘুরির অভিযোগে গ্রেপ্তার হয়েছেন, ফলে ওই যে প্রথমে বললাম যে ওইখানে আবার সন্দেহজনক ঘোরাফেরা হলে 54-এ মামলা দায়ের করা ঠিক আছে, এবং ফরওয়ার্ডিং এর 7 দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। সম্ভবত আমি যদি ভুল না করে থাকি, ভদ্রমহিলার নাম দিল আফরোজ তিথি, সিএমএম আদালতের বিচারক, উনার কোর্টে হয়েছে। আর এই ফরওয়ার্ডিংটা মামলাটা আর ক্ষেত্রে যিনি দিয়েছেন তিনি রমনা মডেল থানার এসআই আজিজুল হাকিম, এবং বাংলাদেশের দু একটি গণমাধ্যমে মধ্যরাতে সেইখানে রমনা জোনের যিনি আপনার ডিসি, তিনি সম্ভবত মাসুদ আলম, তিনি এটি নিশ্চিত করেছেন যে হ্যাঁ, তাকে গ্রেপ্তার করা হয়েছে, আদালত তাকে কারাগারে পাঠিয়েছে এবং 15ই সেপ্টেম্বর রিমান্ডের শুনানি হবে। এখন ধরেন সাধারণ জ্ঞানে, সাধারণ নলেজে কি বলে যে যখন একটি বিদেশি নাগরিক গ্রেপ্তার হয় এবং তার দাবি অনুযায়ী যে তিনি মার্কিন পাসপোর্টধারী, ন্যাচারালি পুলিশ যে আজকে সারাদিন ব্যাপী সারাদিন ব্যাপী প্রাথমিক জিজ্ঞাসাবাদ চালিয়েছে, তো সারাদিন ব্যাপী প্রাথমিক জিজ্ঞাসাবাদের সময় তো তার পাসপোর্টটাও জব্দ করার কথা, সেটা কিন্তু উল্লেখ করা নাই। অর্থাৎ তখন প্রমাণ পাওয়া যেত তিনি আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের পাসপোর্টধারী কিনা, কিন্তু যেহেতু ফরওয়ার্ডিং এ উল্লেখ করেছে মার্কিন নাগরিক, ফলে আমার আপনাকে এটা বলতে হবে যে হ্যাঁ, তিনি মার্কিন নাগরিক। তাহলে মার্কিন নাগরিক যদি হয়ে থাকেন, আমরা কিন্তু জানতে পারছি না এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে যে মার্কিন দূতাবাসকে অবহিত করা হয়েছিল কি না, কারণ বাংলাদেশের একটি সরকারকে উৎখাতের ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত তার দেশের একজন নাগরিক, ফলে এইরকম কাজের ক্ষেত্রে যিনি যুক্ত এবং যিনি ক্লেম করছেন তিনি একটি গোয়েন্দা সংস্থার চুক্তিভিত্তিক এজেন্ট, সেই ব্যাপারে নিশ্চিতভাবেই
সেই দূতাবাসকে অবহিত করাটা এটা খুবই যৌক্তিক, আইনসম্মত। আমি অন্য আরেকটি সোর্সে একটি খবর পাই বাড়ি ভাই, এবার আপনাকে বলছি যে কোয়েশ্চেনটা আপনি প্রথমেই আমাকে করেছিলেন, সেটি হচ্ছে এই ভদ্রলোককে গ্রেফতার করা হয় গুলশান এলাকা থেকে, শুক্রবার রাতে আটক করা হয়, শুক্রবার মধ্যরাতে, এবং সারাদিন ব্যাপী নানান সংস্থায় তাকে জিজ্ঞাসাবাদ করা হয় নানাভাবে। তারপরে বিকালের দিকে গিয়ে সিদ্ধান্ত হয় যে তাকে মামলা করা হবে। এবং এই যে মধ্যরাত থেকে দুপুর পর্যন্ত আমার সোর্স বলছে, আমার বিকল্প একটি সোর্স বলছে যে এটি মধ্যরাত থেকে শনিবার দুপুর পর্যন্ত শুধু জিজ্ঞাসাবাদই অব্যাহত ছিল। দুপুরের পরে মার্কিন দূতাবাসের, বাংলাদেশের মার্কিন দূতাবাসকে অবহিত করা হয়েছে। তারা সরকারের কাছে কিছু নথিপত্র, কাগজ চেয়েছে এবং তারা দেখা করতে চেয়েছিল এই মার্কিন নাগরিকের সঙ্গে। আমার জানা মতে এখনো পর্যন্ত দূতাবাসের কোনো কর্মকর্তা বা দূতাবাসের প্রতিনিধি হয়ে কেউ, অর্থাৎ কারাগারে পাঠানোর আগ পর্যন্ত দেখা করতে পারেনি। এবং একই সঙ্গে যতটুকু আদালত সূত্রে জানতে পেরেছি যে এই নাগরিকের পক্ষে কোনো আইনজীবীও ছিল না। ফলে যদি মার্কিন নাগরিক হয়, নিশ্চিতভাবেই মার্কিন দূতাবাসের একজন আইনজীবী মানে তার দেশের নাগরিকের জন্য বরাদ্দ করা বা ব্যবস্থা করার উদ্যোগ নেওয়ার কথা আইনি সহায়তার জন্য। এটা পরেও হতে পারে, এটা পরেও হতে পারে। কনসুলার সাপোর্ট, একটা এমবাসি কনসুলার সাপোর্ট দেবে, এটা পরেও হতে পারে। সেটা না, সেটাই বলছি আমি যে এই জিনিসগুলো আজকে আর বিকালের দিক মানে অর্থাৎ আদালতে যখন তাকে বিকাল বেলা নেওয়া হয় তখন পর্যন্ত কিন্তু এই ঘটনাগুলো ঘটে নাই। এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে, আপনার কথা আছে উনি নাকি দুদিন সোনারগাঁ হোটেলে ছিলেন, এটা কি কনফার্ম করা গেছে? হ্যাঁ হ্যাঁ, এটা উনি দাবি করেছেন, ফরওয়ার্ডিং এ আছে, ফরওয়ার্ডিং এ আছে। পুলিশ এটা দাবি করেছে যে 2 দিন, অর্থাৎ এসে প্রথম 2 দিন উনি ছিলেন, কিন্তু তারপরে কোথায় ছিলেন সেটা কিন্তু উজ্জ্বল। আবার নিচে ফরওয়ার্ডিং এ আরেক প্যারায় হোটেল সোনারগাঁ চেক করেছে পুলিশ। এটা পুলিশ এখনো বলেনি, এই বিষয়টা পুলিশ এখনো বলেনি। এখন ধরেন মধ্যরাত্রে আমরা যতখানি জানতে পেরেছি, তো সেই জায়গাতে বাংলাদেশের অনেক এফিসিয়েন্ট, তো এই সরকারের পুলিশের মধ্যে আপনি খুব ভালো করে জানেন যে পুলিশের মধ্যেও এখন নানা আতঙ্ক বিরাজ করে। কোনটা তারা ডিল করবে, কোনটা করবে না, কতদূর আগাবে না, কতটুকু বলবে না। তো সামহাউ নিউজটা যখন ডিসক্লোজ হয়ে যায় তখন ধরেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা স্বীকার করতে বাধ্য হয়েছেন যে ইনি আটক হয়েছেন। আবার যেটা সরকারের স্বার্থের প্রয়োজন সেটা কিন্তু অনেক আগে হয়। কিন্তু খুব ইন্টারেস্টিং জায়গা হলো সরকারি সংবাদ সংস্থা বিএসএস নিউজ নামে যেটা এখন, তারাও কিন্তু নিউজটি প্রায় মধ্যরাতের একটু আগে তারা চেপেছে, একটু আন্ডার ট্রিটমেন্ট দিয়ে। ফলে আমাদের দেশে তো সবাই খুব ধরেন যে সংবাদ, সরকারি সংস্থার সংবাদ খুব বেশি যে দেখে বা আস্থা পায় তা তো না। তারপরেও এটাও কিন্তু সেখানে আছে, অর্থাৎ সরকার কিন্তু স্বীকার করে নিচ্ছেন। এবং সরকারি মিডিয়ায় যেই ভাষায় কথা বলা হয়েছে, আমি কিন্তু প্রথমত আপনাকে যে তথ্যগুলো দিলাম সেই তথ্যগুলো সরকারি মিডিয়ারই ভাষ্য দিলাম। আর বিহাইন্ড দ্য সিনের কাহিনী এতটুকু বললাম। নিশ্চয়ই গণমাধ্যম কর্মী হিসেবে আপনিও ফলো করবেন, আমিও ফলো করব যে রিমান্ড শুনানির দিন কি হয় এবং বাদ বাকি ঘটনা প্রবাহ কোন দিকে যায়। তবে এমনি তো এটা পরে জানা যাবে, এটা যে স্টোরিটা যেভাবে বলা হচ্ছে পরে এটা আবার মানসিক রুগী টুগী হয়, কিন্তু সেটা পরের ব্যাপার। সেটা কিন্তু এমন সময় নিউজটা আসলো এই দিনে সরকারি দল এনসিপি অভিযোগ করেছে তাদের নেতা মাহফুজ আলমকে হত্যার একটা অনুমোদন দেওয়া হয়েছে, এমন একটা অভিযোগ করলো। হ্যাঁ, এই অভিযোগের পরেই সরকারের পক্ষ থেকে আবার একটা স্টেটমেন্টও দেওয়া হয়েছে, সেটাও প্রায় মধ্যরাতে।
একটা স্টেটমেন্ট, একটা ব্যাখ্যা, স্টেটমেন্ট কি বলছে সরকার? সেখানে একটা বিবৃতি দেওয়া হয়েছে, উদ্বেগ প্রকাশ করেছে, মানে কমন যে সমস্ত ভাষা হয় আর কি, উদ্বেগ সেই প্রকাশ ভাষা। করা হয়। আচ্ছা, তো হ্যাঁ, এদের অভিযোগটা ছিল যে ইয়ের পরে, মানে রাষ্ট্রে যাওয়ার পরে যে ঘটনাটা ঘটেছে, তারপরে সরকার কোনো বক্তব্য দেয় নাই, কিছুই করে নাই তারা। ওই অনুযোগটা ছিল তাদের আর কি, বা তাদের গোপালগঞ্জ গিয়ে যে পরিস্থিতিতে পড়লো, সেই অনুযোগ গুলা আছে তাদের, মানে তাদেরকে যে বিভিন্ন জায়গায় গেলেই ধাওয়া করা হচ্ছে, এই ব্যাপারে সরকারি সমর্থন পাচ্ছে না, এমন একটা অনুযোগ। আর হচ্ছে এই দিনটায়, গতকালকে প্রথম আলোর গোলটেবিল বৈঠকটায় সরকারকে নিয়ে অনেক উদ্বেগ আছে, কিন্তু দেবপ্রিয় ভট্টাচার্যের মতো একটা লোক ভীষণ উদ্বেগ প্রকাশ করেছে যে সরকার লাগবে না, তাড়াতাড়ি একটা ইলেকশন করে যাওয়ার যাওয়ার কথা বলা হচ্ছে। সরকার উৎখাতের ষড়যন্ত্রের কথা বলা হচ্ছে। এই নাগরিকদের পক্ষে একটা মেসেজ দেওয়া হচ্ছে। এই বিষয়গুলো কিন্তু আরো কয়েকদিন চলবে মনে হয়, তাই না? দেখুন, আপনি যে গোল টেবিলের কথা বললেন, আমি সেইখানে গণমাধ্যমে আসছে, কালকে বাংলাদেশের মানুষ আরো দেখবে, খুবই ইন্টারেস্টিং একটা মন্তব্য করেছেন ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম। আমরা তো জানি ডক্টর ইউনূস সাহেব যখন মাঝখানে রিজাইন করতে চেয়েছিলেন, তখন মাহফুজ সাহেব একটি লেখাই লিখেছিলেন। তিনি ব্যক্তিগতভাবে যোগাযোগ করে অনুরোধ করেছিলেন এবং পত্রিকার মাধ্যমে একটা অনুরোধ জানিয়েছিলেন প্রধান উপদেষ্টা যে প্লিজ ডোন্ট রিজাইন, এবং তার ব্যাখ্যা করে একটা বেশ বড় লেখা দিয়েছিলেন যে কেন ওনার রিজাইন করা উচিত না। সেই মাহফুজ আনাম সাহেবই গতকালকে বলেছেন এটি একটি ব্যর্থ সরকার, এই সরকার জনগণকে কোন রকম শান্তি দিতে পারছে না, শান্তি দিতে পারছে না বলেই নানা জায়গায় মিছিল মিটিং হচ্ছে, মানুষের জনরোষ নানাভাবে প্রকাশ পাচ্ছে। এটি আমার ভাষ্য না, এটা মাহফুজ আনামের ভাষ্য আজকের গোল টেবিল বৈঠকে। আজকের গোল টেবিল বৈঠকে অনেক ধরনের আলোচনা হয়েছে। আমি মনে করি বাংলাদেশের, ধরেন মূলধারার মিডিয়ায় কতক্ষণ নিয়ে আসবে জানি না, কিন্তু অন্তত পক্ষে আগামীকাল বাংলাদেশ সহ পৃথিবীতে বিভিন্ন প্রান্তে আপনারা যারা আছেন সব মানুষই সামাজিক মাধ্যমের সূত্রে হলেও এই আলোচনার বিস্তারিত কি হয়েছে জানা যাবে। আজকে শুধু আমি এতটুকুই বলি, এটা নিয়ে আমার মনে হয় যে আমরা আরো 24 ঘন্টা সময় নেই। একজন সংবাদকর্মীকে তো কখনো কখনো অপেক্ষা করতে হয় খবরের পেছনের খবর বের করার জন্য। তো ফলে আরেকটা ঘটনা শুধু আপনাকে মনে করিয়ে দিই যে জাতীয় ঐক্যমত কমিশন তো বিশিষ্ট জনদের সঙ্গে বৈঠক করছেন ধারাবাহিকভাবে। সেখানে জামাত সমর্থিত আমির হিসেবে, জামাত সমর্থিত আইনজীবী হিসেবে বাংলাদেশ সুপ্রিম কোর্টে পরিচিত আইনজীবী, এবং ইতিমধ্যেই তিনি নানা রকম মামলায় নানাভাবে একদম পরিচিত মুখ, আলোচিত মুখ হয়েছিলেন। আগে যেমন ধরেন ইউনূস তালুকদার ছিল, মঞ্জিল মোর্শেদ ছিল, যেরকম জনস্বার্থে নানা রকম মামলা করে পরিচিত মুখ ছিলেন, তেমনি ভাবে এই ভদ্রলোক পরিচিত, তার নাম শিশির মনির। তিনি একটা, যেই কথাগুলো নানা সময়ে নানাজন বলে আসছিল, কিন্তু যারা বলছিলেন তারা এই সরকারের কাছে অপছন্দের মানুষ, অথবা এই সরকার তাদের কাছে অপছন্দের মানুষ, এমন মানুষরা অভিযোগ আনছিলেন যে এই সরকার সাংবিধানিকভাবে কেন অবৈধ। আর ধরেন যে বাংলাদেশে নেই এমন আওয়ামী লীগের নেতারাও, সাবেক মন্ত্রীরাও এই দাবি করেছিলেন, আপনার সঙ্গেও একাধিক মন্ত্রী এই কথা বলেছেন। কিন্তু শিশির মনির সাহেব 106 ধারা সংবিধানের যে রেফারেন্স দিয়ে সুপ্রিম কোর্ট এই ইউনূস সরকারের এটা করা হয়েছে, তিনি সেইখানে সেই আলোচনায় সবার সামনেই দাবি করেছেন যে তার কাছে সেই কপি আছে, 12 থেকে 14 লাইনের সেই কপি, সেখানে এই সরকারের কোনো মেয়াদ দেয়া নেই, সেইখানে এই সরকারের কোনো লেজিটিমেসি আছে এমন কোনো বাক্য নেই। এবং তিনি শঙ্কা প্রকাশ করেছেন, তিনি বলেছেন যে যেই 30-31টি রাজনৈতিক দল আলোচনা করছে,
সেই 30-31টি রাজনৈতিক দল, জাতীয় ঐক্যমত কমিশনের যারা সদস্যরা আছেন তারা, এবং মানে অর্থাৎ ওই রুমে যারা উপস্থিত আছেন তারা, সরকার, উপদেষ্টা এবং যে আন্দোলনকারী ছাত্ররা, এরা কেউই নিরাপদ না। ভবিষ্যতে এই সরকারের আইনগত বৈধতা নিয়ে প্রশ্ন উঠবেই, এবং এটির কোনো ধরনের, তার ভাষ্য অনুযায়ী, যে এটা দিতে পারবেন না। বললেন যে কি করে হলো, কেন হলো, কিভাবে হলো, আইনগত কোন ভিত্তিতে আমি জানি না, যারা জানেন তাদের সাথেও কোনো পরামর্শ করা হয় নাই। তিনি বলেছেন এভরিবডি ইজ ইন রিস্ক, কোট অ্যান্ড কোট বললাম। কিন্তু সেই সঙ্গে এরপর পরই আরেকটি বাক্য, যে বাক্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে, তিনি যেটা বলেছেন যে যা হওয়ার তা হয়েছে, কিন্তু এই সরকার মানে এই যে 5ই আগস্ট 5ই আগস্ট পরবর্তী যে একটা সরকার ব্যবস্থা, এটাকে বৈধতা দেওয়ার জন্য একটা ব্যবস্থা গ্রহণ করতে হবে। এবং জুলাই সনদের প্রসঙ্গ নিয়ে বলেছেন প্রয়োজনে এই জুলাই সনদকেই সংবিধান ধরে এগোতে হবে। তার ভাষ্য মতে যে ইতিমধ্যেই সংবিধানকে কেউই তারা মানেননি, এক্সিস্টিং যে সংবিধান, ফলে সংবিধান তো এখনো বহাল আছে। তার ভাষ্য অনুযায়ী নোবডি এই সংবিধানকে মানে এগ্রি করেছে, অর্থাৎ তারা যারা আর কি ভোক্তারা, তার মানে তার প্রত্যেকেই সংবিধান বিরোধী তৎপরতায় যুক্ত। ফলে এইখানে আজকে শুধু আপনাকে একটু ইঙ্গিতে দিয়ে রাখি, অনেকেই অনেক ধরনের খুশি হয়েছেন, অনেকে অনেক ধরনের জায়গা মনে করছেন। আমার কাছে শিশির মনিরের এই ভাষ্যটি অনেকটা শাখের করাত মনে হয়েছে। কারণ আপনি খেয়াল করে দেখবেন যে একটা শঙ্কা আমার মনের মধ্যে রয়েছে, যে একদিকে উনি যে তথ্যগুলো দিয়েছেন সেই তথ্যগুলো ইতিমধ্যেই বাজারে আছে এবং সঠিক বলে প্রতীয়মান হয়, এই কারণে যে সেই সময়কার যিনি প্রধান বিচারপতি এবং আপিল বিভাগের বিচারপতি যারা ছিলেন, তারা সবাই ছিলেন সেনা দপ্তরে, সেনা হেফাজতে। ফলে তাদের একসঙ্গে বৈঠক করা বা সিগনেচার করা এরকম কোনো কথা নেই। শিশির মনিরের ভাষ্য অনুযায়ী সেই কাগজে কারো সিগনেচার নাই, আছে শুধু অ্যাটর্নি জেনারেলের স্বাক্ষর, সেখানেও কোনো ডেট নাই। এটি শিশির মনিরের ভাষ্য। তাহলে তারা কি করতে চান? আবার জুলাই সনদ রাখার পক্ষে কথা বলেছেন শিশির মনির। তবে কি তারা ইরানের খোমেনি স্টাইলে অন্য কোনো স্বপ্ন দেখছেন? আমি এখনো জানি না। আমার শঙ্কাটা জারি রাখলাম আপনার সঙ্গে, আজকে আর বেশি বলতে চাই না। সামনের সময়ে আমাদের সাংবাদিকদের কাজ নিবিড় পর্যবেক্ষণ করা, সমাজকে, রাষ্ট্রকে যখন এরকম একটি বিপর্যয়কর মুহূর্ত দিয়ে যায়, আমরা সেই কাজটা করে যাচ্ছি, করে যাব যতখানি পারি, যতখানি সম্ভব, যতক্ষণ বেঁচে আছি। এই গোল টেবিলে কোন সাংবাদিক সম্পর্কে কিছু বলা হয়েছে? এটার ডিটেলটা আমি জানতে পারি নাই, আমি অল্প জানতে পেরেছি। এগুলি আপনাকে হয়তো আগামী 24 ঘন্টার মধ্যেই, 24 ঘন্টা পরেই আরো ডিটেল কথা বলবো। শেয়ার করি। সাংবাদিক লিখেছেন এই ব্যাপারে। তিনি লিখেছেন, দৈনিক আমাদের নতুন সময়ের ইমেরিটাস এডিটর, সাবেক প্রধানমন্ত্রীর প্রেস সচিব নাইমুল ইসলাম খানের মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘাতকদের সঙ্গে হাত মেলানো খন্দকার মুস্তাকের ছায়া দেখছেন প্রথম আলোর সাংবাদিক কলামিস্ট আনিসুল হক। নাইমুল ইসলাম খানকে যেদিন সাবেক প্রধানমন্ত্রীর প্রেস সচিব হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়, সেদিনই আনিসুল হক নাকি ভবিষ্যৎবাণী করেছিলেন যে শেখ হাসিনার পতন আসন্ন। এ ভবিষ্যৎবাণী সত্য হয়েছিল বলে তার দাবি। শেখ হাসিনার সরকারের ক্ষমতাচ্যুত হওয়ার পর সব দায় নাইমুল ইসলামের মধ্যে মুস্তাকের ছায়া দেখার বর্ণনা করে আনিসুল হক চুপটি মেরে থাকলেও তিনি অন্তর্বর্তী সরকারের থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে দৃশ্যপটের আড়াল থেকে কাজ করছেন। আজ শনিবার
13 সেপ্টেম্বর বিকালে ঢাকায় দৈনিক প্রথম আলোর কার্যালয়ে একটি গোলটেবিল বৈঠক হয়। নির্বাচনের জন্য রাজনৈতিক সমঝোতার পথ শিরোনামে আয়োজিত বৈঠকের আয়োজক প্রথম আলো হলেও এর নেপথ্যের অন্যতম ব্যক্তি আনিসুল হক। অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অনির্বাচিত সরকারের মেয়াদ ইত্যাদি ইত্যাদি ওই বৈঠকে এই কথাটা বলেছেন বলে এই সাংবাদিক লিখেছেন বিষয়টা। আমি ঠিক জানি না এই সাংবাদিকটা কে বাড়ি ভাই, আমার চোখে পড়ে নেই আর কি। ওনার নামটা হচ্ছে হাসান শান্তনু। আচ্ছা, হতে পারে সে যদি উপস্থিত থেকে থাকে, আমি জানি না যে কি আলোচনা হয়েছে, ফলে এগুলি খোঁজ নিয়ে বলতে ওনার একটা ওয়েবসাইট আছে সুখবর.com। আচ্ছা, না এটা আমি এটাকে মানে শতভাগ ভেরিফাইড অবস্থান ইনফরমেশনও বলতে পারছি না, আবার এটাকে আমি অস্বীকারও করতে পারছি না। তো ফলে আমি খোঁজ নিয়ে একজন সাংবাদিককে তো একটা ইনফরমেশন পাওয়ার পর দিনে এবং ওই গোলটেবিলে দেবপ্রিয়র যে বক্তব্যের ধারা ঠিক 111 এর আগে ওনারা কিন্তু এমন একটা স্ট্যান্ড নিয়েছিলেন। দেবপ্রিয় এখন এসে বলছে খুব তাড়াতাড়ি কোনো কিছু ইতিহাস পুনরাবৃত্তি ঘটে না বাড়ি ভাই, ইতিহাসের কোনো কিছুই হুবহু পুনরাবৃত্তি ঘটে না। যেটাই চলুক, বাংলাদেশের কম বেশি মানুষ বুঝতে পারছে বাংলাদেশের মানুষ শান্তিতে নাই, যেটা সত্য, যেটা মাহফুজ সাহেব বলেছেন আজকে, এটা সত্য। বাংলাদেশের মানুষ শান্তিতে নাই। শান্তিতে নোবেল বিজয়ী একজনের নেতৃত্বে যে সরকারটি গঠিত হয়েছে, সেই সরকারটি বাংলাদেশের মানুষকে বিন্দুমাত্র স্বস্তি দিতে পারছেন না। তার প্রাত্যহিক যে জীবন, বেগুনের দাম হচ্ছে 150 থেকে 180 টাকা কেজি। আপনি বোঝেন যে গ্রামের মানুষ যে একটা বেগুন ভর্তা দিয়ে ভাত খাবে, সেই বাস্তবতাটাও আজকে মানুষের হাতে। মজা করে বলা হতো সবজির দাম কম, বুঝতে পেরেছি, কিন্তু এখন যেটা হচ্ছে যে এখন এই বিষয়ে তারা কোনো কথা বলে না। আমি মূল জায়গায় থাকি বাড়ি ভাই, কারণ যে আপনার এই যে কি বলবো এটাকে সসি আলোচনার চেয়ে আমার মনে হয় একটু আসল জায়গায় থাকি। সেটি হচ্ছে, দেখেন বাংলাদেশে প্রতিটা দিন, আমার হিসাব না, পুলিশের হিসাব, প্রতিদিন গড়ে 2 জন মানুষ মারা যাচ্ছে, খুন হচ্ছে। পুলিশের ভাষ্য অনুযায়ী, অর্থাৎ নৌ পুলিশের ভাষ্য অনুযায়ী, বাংলাদেশে প্রতিদিন 7 জনের মরদেহ পাওয়া যায় নদীতে। বিশেষ করে ঢাকার আশপাশের যে 5টি নদী এবং শাখা নদী যেগুলো আছে, এই ভয়ঙ্কর দৃশ্য তো আমরা প্রতিদিন যাপন করছি। ফলে সেইখানে মানুষ তো স্বস্তিতে নাই। এখন কিসে স্বস্তি মিলবে সেই কাঙ্ক্ষা মানুষের তো চাওয়াটা তার সাংবিধানিক অধিকার। সংবিধান, এই রাষ্ট্র তো তাকে বেঁচে থাকার নিশ্চয়তা দিতে বলেছে। এই রাষ্ট্রের আইন শৃঙ্খলা বাহিনী তো জানমালের নিরাপত্তা দেবে বলে অঙ্গীকার করেছে। তারা বেতন নিচ্ছে এই রাষ্ট্রের নাগরিকদের কাছ থেকে এই জানমালের নিরাপত্তা দেয় বলেই, কিন্তু সেটা দিতে ব্যর্থ হচ্ছে। এই ব্যর্থতার দায় কার? অবভিয়াসলি সরকারের। ফলে সেই সরকারের নানা জায়গা থেকে মানুষজন আজকে কথা বলা শুরু করেছে। একটা দীর্ঘ সময় পর্যন্ত, আপনার সঙ্গে আমি আগেও বলেছি যে বাংলাদেশের জাতীয় ঐক্যমত কমিশনের যিনি সহসভাপতি, তিনি ভয়ের সংস্কৃতি নামে একটা বই লিখেছিলেন। বাংলাদেশের মানুষের ভয়ঙ্কর রকম ভাবে 5ই আগস্টের পরেও কিন্তু সেই একই অবস্থা হয়েছে। 2024-এ 5ই আগস্টের পরে একটা ভয়ের সংস্কৃতি বিদ্যমান। তবে লক্ষণীয় বিষয় হলো, গত 2 মাস ধরে মানুষ কিন্তু ভয়কে জয় করছে, এটা কিন্তু টের পাওয়া যাচ্ছে। তাদের অসহিষ্ণুতা প্রকাশ করছে সরকারের প্রতি। সেটি একজন রিক্সাওয়ালা থেকে শুরু করে, একজন ভিক্ষুক থেকে শুরু করে, একজন 70, 75, 80 বছরের বৃদ্ধ মানুষ থেকে শুরু করে কিশোর পর্যন্ত। এই যখন বাস্তবতা, মিছিলগুলো হচ্ছে ঢাকা এবং সারা দেশে, এগুলোর বিরুদ্ধে কড়া অবস্থান নেওয়ার কথা বলা হয়েছিল, কিন্তু মিছিল আটকানো যাচ্ছে না। মিছিল
সেটা ধরেন যে আওয়ামী লীগের জায়গা থেকে আওয়ামী লীগ তো মিছিল করবেই। আমি একদম, আমার কথা হচ্ছে আমি রাজনৈতিক আলোচনার বাইরে থেকে, মানে একেবারে রাজনৈতিক দলের জায়গার বাইরে থেকে, দলীয় রাজনৈতিক জায়গার বাইরে থেকে কথাগুলো বলছি। ধরুন যেই মানুষটা আওয়ামী লীগ করে না, কোনোদিন করে নাই, হয়তো সে নৌকা মার্কায় ভোটও দেবে না, সেই মানুষটার পেনটা কি এই রাষ্ট্র বুঝবেন না? ওনাদের ভাষ্য অনুযায়ী আওয়ামী লীগের কার্যক্রম তো নিষিদ্ধ, ফলে নিষিদ্ধ দলের ছাড়া যদি আমি কথাও বলি, মানুষের ভাষ্য তো তারা শুনতে পাচ্ছেন, মানুষ তো মূল মাধ্যম তারা আটকে দিয়েছেন, কিন্তু সোশ্যাল মিডিয়ায় তো মানুষ কথা বলছেন। কারণ এই দেশে তো প্রতিটি মানুষের হাতে এখন গণমাধ্যম আছে, সে একটা মোবাইল, তার প্রাত্যহিক জীবনাচারের অনুষঙ্গ হচ্ছে মোবাইল ফোন, সেখানে সে দেখে এবং বলে। ফলে আমি যেই জায়গাটায় কনক্লুড করতে চাই, অসহিষ্ণুতা সমাজে যেটি বাড়ছে, এই অসহিষ্ণুতা মব কালচার না, এই অসহিষ্ণুতা বাড়ছে প্রাত্যহিক জীবনাচারকে যাপন করতে না পারার বেদনা। এই অসহিষ্ণুতা হচ্ছে যে ছাইরা দেমা কাইন্দা বাঁচি, এইরকম একটি জায়গা। ফলে যারা অনেক বড় বড় নীতি কথা বলেছেন, এখনো নয়া বন্দোবস্ত শব্দ বন্ধ উচ্চারণ করে যাচ্ছেন, তারা নয়া পুরনো কোনো বন্দোবস্ত দিতে পারেন নাই। এটি আজকে প্রমাণিত সত্য মানুষের কাছে। ফলে ইলেকশন বলতে আমি এই ইলেকশন নিয়ে আজকে কোনো কথা বলবো না। ফলে ভরসা রাখতে পারছেন না, কারণ আমরা টপিকসে থাকি। যেহেতু একজন মার্কিন নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে সরকার উৎখাতের অভিযোগে, বাট এবং তার সরকারের ভাষ্য অনুযায়ী তিনি বলেছেন বলে যেটা দাবি করা হচ্ছে, যে এই সরকারের নাজুক অবস্থা, ইটস ট্রু। এটা বাংলাদেশের মানুষ মনে করছে সরকার এটা সাজানোর জন্য হোক আর সত্য ঘটনাই হোক, যে কারণেই হোক, এই মামলার কাগজে তো আছে এবং এই বাস্তবতাও বাংলাদেশে আছে। আমি জানি না কোন তথ্য থেকে কোন তথ্যে যাবে, কোন সূত্র থেকে কোন সূত্রে সরকার মেলাবে, বাট সরকারের যে নাজুক অবস্থায় নিয়ে গেছেন মানুষের জীবনকে, এর থেকে পরিত্রাণ জরুরি মনে করে মানুষ কিন্তু আরো বড় জনরোষের দিকে যাবে। এটি সেই প্রতিধ্বনি কিন্তু একটু জি বাড়ি ভাই, মনে হয় লাইনটা একটু ডিস্টার্ব করেছিল। আমি যে জায়গাটা শেষ বাক্যটা বলছিলাম, যে অসহিষ্ণুতার যে জায়গায় গেছে, সেই ক্ষেত্রে মানুষের জনরোষের আউটব্রাস্ট হওয়ার বাস্তবতা কিন্তু টের পাওয়া যাচ্ছে, প্রতিধ্বনি পাওয়া যাচ্ছে, পদধ্বনি পাওয়া যাচ্ছে। ফলে আমি জানি না কি ঘটবে, কি ঘটতে যাচ্ছে। এই শঙ্কা শুধু আমার একার না, আপনারও সম্পাদক ছিলেন এক সময় আমাদের সহকর্মী মতিউর রহমান চৌধুরী, আজ থেকে প্রায় 15 দিন আগে বলেছেন দেশ এক চরম অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে। মতি ভাইয়ের শব্দ চয়নের ব্যাপারে আপনার খুব ভালো অভিজ্ঞতা আছে। কি হচ্ছে, কি ঘটছে, কোথায় হচ্ছে, কারা করছে, কিছুই বোঝা যাচ্ছে না। এটি আমার ভাষ্য নয়, মতিউর রহমান চৌধুরীর মতো প্রবীণ সাংবাদিকেরই ভাষ্য, যিনি মানব জমিন পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক, প্রধান সম্পাদক। দিন শেষে এসে, আজকের এই আলোচনার শেষে শুধু আমি বলতে চাই, দিনে দিনে বড় বাড়ি আছে দেনা, সুদিতে হইবে ঋণ। মাইক্রো ক্রেডিট দিয়ে ঋণগ্রস্ত করেন, আপনি জাতির কাছে যে ঋণ হয়ে গেছে আপনার, সেই ঋণটা শোধ করার পালা এসছে এবার। ভালো থাকবেন। থ্যাংক ইউ নজরুল কবির। আমরা সবাই মিলে অপেক্ষা করব আপনার ফলো আপ রিপোর্টের। এই লোকটা নিয়ে, এনায়েতুল করিম চৌধুরী নামটা কেন যেন মনে হচ্ছে আমাদের সবাই ভালো থাকবেন, আপনার দর্শকদেরকে শুভেচ্ছা।
ভালো থাকবেন। থ্যাংক ইউ। যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন সবাইকে শুভেচ্ছা।